ক্লাসে কোয়ান্টাম সংখ্যা 4টা শেষ করে আসছি। তো আজকে আমরা মূলত কোয়ান্টাম সংখ্যা কী কী কাজে ইউজ করা যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্ট বিষয় হচ্ছে আমরা দেখব যে কক্ষপথের কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রন সংখ্যাটা আমরা কীভাবে বের করতে পারি। কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কীভাবে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, আর ফার্স্ট এটা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে আমাদের কিছু নিয়ম জানতে হবে। মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আবার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো মূলত এন এর মান যেটা হোক না কেন, এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। এই মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত হবে এটা। আর এম এর মানটা হবে -l থেকে 0 + l। এটা হবে -l থেকে 0 + l পর্যন্ত। এই নিয়মটা আমাকে একটু মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে এন এর মানের উপর ডিপেন্ড করে এল, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা, আবার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন এর মান যেটা হোক না কেন, এল এর মানটা হবে সবসময় 0 থেকে n-1 পর্যন্ত। আর এম এর যে মান সেটা হচ্ছে -l থেকে শুরু করে 0 + l পর্যন্ত। সংখ্যার আগে যা কিছু পাবো সবগুলো আমাদের নিতে হবে। তো নিয়মটা একটু মাথায় রাখি আমরা। এখন আমরা বের করবো হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কীভাবে কোনো একটা কক্ষপথের টোটাল ইলেকট্রন সংখ্যাটা নির্ণয় করা যায়। এটা নিয়ে আমরা এখন কাজ করব। তো টপিকের নাম লিখো, কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্ণয়। কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্ণয়। টপিকের নাম দাও কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্ণয়। কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আমি আপাতত মুছে দিলাম। তো কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের এরকম একটা চার্ট তৈরি করে নিতে হবে। একটা চার্ট তৈরি করলাম। মোটামুটি এদিকে 5 লাইন লেখার মতো জায়গা রাখলে হবে। 5টা লাইন যেন লেখা যায়, আর এদিকে 4টা কলাম তৈরি করো। তো ফার্স্ট যেটা, এটাকে আমরা বলবো শক্তিস্তর। এটাকে বলবো শক্তিস্তর, অর্থাৎ এটা হচ্ছে এন। এরপর যেটা, সেটা হচ্ছে উপশক্তি স্তর। এরপরটা হচ্ছে উপশক্তি স্তর। এটা আমরা প্রকাশ করি এল দ্বারা। তারপরটা হচ্ছে অরবিটাল। অরবিটাল একে প্রকাশ করা হবে এম দ্বারা। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। এই 4টা চটকে একটা কলাম তৈরি করো। তো সাপোজ আমাদের বলা হলো যে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন কয়টা, এটা বের করতে হবে আমাদের। তাহলে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমরা এখন উপশক্তি স্তর, অরবিটাল, এদের সাহায্যে আমরা টোটাল জিনিসটা বের করবো যে চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা। তো এখানে যেহেতু চতুর্থ কক্ষপথ আমাদের বললো, আর এখান থেকে কিন্তু ইন্টারমিডিয়েটে প্রতি বছর প্রশ্ন হয়। কোয়ান্টাম সংখ্যা থেকে প্রতি বছর প্রশ্ন হয়। কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন হলে প্রশ্নটা এইখান থেকে হয়। মূলত 4টা থেকে প্রশ্ন দিবে, যে কোনো একটা কক্ষপথ নাম্বার বলবে, তৃতীয় হোক বা চতুর্থ হোক, এবং একটা কক্ষপথ নাম্বার দিয়ে বলবে এখানে ইলেকট্রন সংখ্যা কত, বের করে দেখাতে হবে আমাদের। তাহলে এখন দেখো, যেহেতু আমাদের বলা হচ্ছে চতুর্থ কক্ষপথ, তার এন এর ভ্যালু এবার কত হবে? 4 হবে। এন এর ভ্যালু হবে 4। তাহলে এটা যদি 4 হয়, তাহলে এল এর ভ্যালু কি বললাম আমরা একটু আগে, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখানে এন এর ভ্যালু 4 হলে n-1 কত হবে? 3 হবে। তারপর 0 থেকে 3 পর্যন্ত লিখতে হবে, যতটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে 0 হবে, 1 হবে, 2 হবে এবং 3 হবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এন এর ভ্যালু যত হবে, এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে মানটা হবে এখানে 0 হবে, দেন 1, এরপর 2, এরপর হবে এখানে 3। এ পর্যন্ত বুঝতে পারলাম কিনা? এটা 4 হলে এটা 0 থেকে n-1 পর্যন্ত আমরা লিখতে পারবো। এখন এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর নির্দিষ্ট মান পাবো আমরা। এল এর যতগুলো মান পাচ্ছি, প্রত্যেকটা মানের জন্য -l থেকে শুরু করে 0 + l পর্যন্ত আমরা লিখতে পারি। এখন এই যে আমরা 0 যেটা পাচ্ছি, এই 0-র জন্য তাহলে কি লিখতে হবে? -0 থেকে +0 পর্যন্ত। বাট 0 তো প্লাস মাইনাস হয় না, সো এটা শুধুমাত্র 0 হবে এটা। এরপর 1 যেটা, তো 1 এর ক্ষেত্রে দেখা যাবে যে এই মানটা হবে -1, 0, +1। অর্থাৎ আমরা -1 থেকে +1 পর্যন্ত সংখ্যার আগে যা কিছু পাবো প্রত্যেকটা ডিজিট আমাদের নিতে হবে এখানে।
তাহলে এটা হবে এখানে -1 হবে, এরপর 0 হবে, এরপর হবে এটা +1। বুঝতে পারলাম কিনা? এরপর এই যে 2 যেটা 2 এর জন্য মানটা আমরা পাবো -2 থেকে শুরু করে +2 পর্যন্ত। তাহলে এই মানটা পাবো আমরা -2 পাবো, -1, 0, +1 এবং +2 পাওয়া যায়। তাহলে 3 এর জন্য মান কত হবে? -3 থেকে শুরু করে +3 পর্যন্ত হবে এটা। তাহলে এটা হবে -3 হবে, -2, -1, 0, +1, +2 এবং এটা হবে +3। বাস এ পর্যন্ত বুঝতে পারলাম কিনা? তাহলে n এর ভ্যালু যেটা হোক না কেন l এর মানটা নিতে হবে 0 থেকে -1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে আমাদের 3 পর্যন্ত এখানে আমরা নিয়ে নিলাম। আর এখানে m এর যে মান, এটা প্রত্যেকটা এখানকার l এর মানের জন্য m এর নির্দিষ্ট মান পাওয়া যাবে। এই মান যখন 0 হচ্ছে এটাও 0 হবে, এটা যখন 1 তখন এই মানটা হবে -1, 0, +1 হবে। এটা যখন 2 এটা হবে -2 থেকে +2 পর্যন্ত, এটা যখন 3 হচ্ছে -3 থেকে +3 পর্যন্ত হবে। এখন এখানে যতগুলো ডিজিট পাচ্ছি আমরা, প্রত্যেকটা ডিজিট এক একটা অরবিটালকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা ডিজিট মানে এক একটা অরবিটাল। এদের ফার্স্ট এখন 0 যেটা পাওয়া যাচ্ছে 0 কোনো একটা ডিজিট, ওই যে 0 দিয়ে গুণ করলে হাতে 0 হয়, ঘোড়া 0, এটা সে 0 না, এই 0 হচ্ছে একটা কি ডিজিট। যেহেতু এখানে একটা ডিজিট, আমি লাল কালার দিয়ে যেগুলো লিখবো সেগুলো উঠানোর প্রয়োজন নাই, বোঝার জন্য লিখতেছি। তাহলে যেহেতু 0 এখানে একটা ডিজিট, তাহলে অরবিটাল কয়টা? একটা। এখানে ডিজিট কয়টা? 3টা, তার মানে অরবিটাল কয়টা হবে? 3টা হবে। এখানে ডিজিট 5টা, অরবিটাল 5টা। এখানে ডিজিট 7টা, অরবিটাল হবে 7টা। তাহলে এখানে যতগুলো ডিজিট ঠিক ততগুলো কি অরবিটাল। আর একটা অরবিটালে সবচেয়ে ইলেকট্রন থাকতে পারে 2টা করে। ইলেকট্রন একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, নাও থাকতে পারে, বা সর্বোচ্চ থাকলে সেটা কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। তাহলে দেখা যাচ্ছে এখানে অরবিটাল যেহেতু একটা, তাহলে এখানে আমরা ইলেকট্রন পাবো সর্বোচ্চ কয়টা? 2টা। অরবিটাল 3টা, ইলেকট্রন সর্বোচ্চ পাওয়া যাবে 6টা। অরবিটাল 5টা, ইলেকট্রন পাবো 10টা। অরবিটাল 7টা, ইলেকট্রন পাওয়া যাবে 14টা। এবার তুমি টোটাল করে দাও এটাকে, আর যদি মোট আমরা যদি বের করি, তাহলে এখানে দেখা যাচ্ছে মোট ইলেকট্রন কত হবে? 32। তার মানে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। বুঝতে পারলাম? দ্রুত উঠাও। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালুটা পাচ্ছি 4। তাহলে n এর ভ্যালু 4 হলে l এর ভ্যালুটা পাওয়া যাবে 0 থেকে n-1 পর্যন্ত, তার অর্থ 0, 1, 2 এবং 3। এরপর দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা l এর জন্য আমরা এখানে আলাদা আলাদা m এর মান পাবো। 0 এর জন্য 0, 1 এর জন্য এটা -1 থেকে শুরু করে +1, 2 এর জন্য -2 থেকে শুরু করে +2, আর 3 এর জন্য হবে -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। এখানে যতগুলো ডিজিট ঠিক ততগুলো অরবিটাল। তো এখানে একটা অরবিটাল মূলত 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে সর্বোচ্চ। তাহলে এখানে একটা অরবিটাল ইলেকট্রন হবে 2টা, 3টা অরবিটাল ইলেকট্রন 6টা, 5টা অরবিটাল ইলেকট্রন 10টা, 7টা অরবিটাল ইলেকট্রন 14টা। এখন আমি আরেকটা জিনিস দেখাই, এটা উঠানোর দরকার নাই। এল হলো 0 বলে সেটাকে কি বলবো আমরা? S। 1 হলে সেটা হবে P। 2 এর ক্ষেত্রে এটাকে আমরা বলবো D, এবং F এর ক্ষেত্রে এটাকে আমরা বলবো C। এখন দেখো আমরা কিন্তু 9, 10 এগুলো পড়ে আসছি। S এর কিন্তু অরবিটাল একটা এবং ইলেকট্রন 2টা, সত্যি কিন্তু তাই পাচ্ছি আমরা এখানে। P এর ক্ষেত্রে অরবিটাল পাওয়া যায় 3টা, ইলেকট্রন পাওয়া যায় 6টা। আর P এর হচ্ছে যে অরবিটাল, সেই অরবিটালগুলোর নাম হচ্ছে -1, 0, +1। এটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম। আর D যেটা, তো D এর ক্ষেত্রে দেখো অরবিটাল 5টা পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায় 10টা। F এর ক্ষেত্রে অরবিটাল পাওয়া যায় 7টা, ইলেকট্রন পাওয়া যায় 14টা। এভাবে মূলত আমাদেরকে উপশক্তিস্তম অরবিটালের সাহায্যে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। এখন এই কোশ্চেনগুলো গ নাম্বার কিংবা ঘ নাম্বার আসে, বা 3 অথবা 4 মার্কস থাকে। কিছু পণ্ডিত করে কি যে সূত্র অ্যাপ্লাই করে, 2n স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে। তাহলে 2 × 4² কত হবে? 32। আচ্ছা ঠিক আছে, তোমাকে 3 এর মধ্যে কত দিবে? কিসের 1? -3 দিবে। তুমি চিন্তা করো, একটা 3 মার্কসের কোশ্চেন তুমি চট করে সূত্র অ্যাপ্লাই করে দিলা। এখানে আসলে তোমাকে বক্স রাখতে হবে। এখানে যদি একটা কথা উল্লেখ থাকে যে অরবিটালের উপশক্তি স্তর এবং অরবিটালের সাহায্যে নির্ণয় করে দেখো, এই কথা বলুক আর না বলুক, তোমাকে অলস কি করতে হবে? বক্স রাখতে হবে। ঠিক আছে, পাওয়া যাবে না? এই 2n² সূত্রকে যদি অ্যাপ্লাই করে, নির্ঘাত অ্যান্সার ভুল হবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। বুঝতে পারলাম? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে 2n² সূত্র যেটা, এটা কিন্তু আসলে n = 4 পর্যন্ত প্রযোজ্য, এরপরে কিন্তু এটা খাটবে না। হ্যাঁ, প্রশ্ন আসবে হচ্ছে তোমাকে একটা কক্ষপথ দিবে। আচ্ছা, তুমি একটা কোশ্চেন সলভ করো, আমি একটা দিচ্ছি। এটা একটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের কেন্দ্র করে আমি বেশ কিছু কক্ষপথ দিলাম। তো এটা হচ্ছে x, এটা y, এটা z। এখন বলবো z কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করে দেখাও। এটাই কোশ্চেন। নাও করো, সবাই করো একটু। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো। কোনো কক্ষপথে 32টা উপর ইলেকট্রন থাকে না, এটা একটু নোট করো।
দেখো কোনো কক্ষপথে 32টির উপর ইলেকট্রন থাকে না। কোনো কক্ষপথে 32টির উপর ইলেকট্রন থাকে না। সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 32, এর উপর ইলেকট্রন থাকে না কখনো। দেখো কোনো কক্ষপথে 32টির উপর ইলেকট্রন থাকে না। কোনো কক্ষপথে 32টির উপর ইলেকট্রন থাকে না। আর সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা ধারণ ক্ষমতা হবে 32, এর উপর কখনো ইলেকট্রন থাকে না। এর ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আমরা যে পর্যায় সাথে যে পর্যায়গুলো দেখি, সবচেয়ে বড় পর্যায় কোনটা? ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌল থাকে 32টা করে। আমরা এটাও জানি যে হচ্ছে একটা করে পারমাণবিক সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে একটা করে প্রোটন একটা করে ইলেকট্রন বাড়বে, তার অবস্থান কিন্তু আস্তে আস্তে বামতে ডান দিকে আগাতে থাকবে। তো যেহেতু কোনো জায়গায় 32 উপর মৌলও পায় না, তাহলে অবশ্যই 32 উপর ইলেকট্রন পাবো না আমরা। তো এই কারণে মূলত কোনো কক্ষপথে 32 উপর ইলেকট্রন পাওয়া যায় না। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে n = 5, তাহলে পঞ্চম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? আর তুমি যদি 2 × 5 স্কোয়ার করে দাও তাহলে অ্যান্সার কত হবে? 50। বাট এর অ্যান্সার কত হতে হবে? অ্যান্সার হতে হবে 32। এটা কিন্তু 50 হওয়া যাবে না। এটা মূল অ্যান্সারটা কত হবে? 32। একইভাবে ষষ্ঠ কক্ষপথ যদি হয়ে থাকে, ষষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? ষষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 32। নর্মাল 72 হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। তো এইভাবে যে কোনো কক্ষপথ মূলত এই সূত্রটা হচ্ছে আসলে n = 4 পর্যন্ত প্রযোজ্য, এরপরে সূত্রটা প্রযোজ্য না। বুঝতে পারলাম? তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এবার সবাই একটা টপিকের নাম লিখো উপশক্তি স্তরের সম্ভাব্যতা যাচাই। উপশক্তি স্তরের সম্ভাব্যতা যাচাই। উপশক্তি স্তরের সম্ভাব্যতা যাচাই। ধরুন আমাদের দেয়া আছে এরকম 3s, দেন 3p, এরপর 3d এবং 3f, 4টা দেওয়া আছে আমাদেরকে। মানে যে তোমার 9 10 এক ধরনের এমসিকিউ আসতো, তোমাদের সলভ করে আসছে সবাই, ওই যে কোনটা সম্ভব কোনটা অসম্ভব এটা প্রশ্ন আসতো। তো আমি জানি যে এগুলো তুমি অ্যান্সার পারবা, কিন্তু এগুলো থেকে ইন্টারমিডিয়েট আসে রিটেন। তো রিটেন আগে একটু শিখতে হবে। এমসিকিউ এর চটকার বলতে পারবো যে এখানে 3f বাদে সবই সম্ভব। তো এখানে এটা সলভ করার নিয়ম হচ্ছে, এখানে n এর ভ্যালু কত হবে? এখানে 3 হবে না? n এর ভ্যালু 3 হবে। আর l এর ভ্যালু তাহলে কী হবে? এটা 0 1 2, এটা হবে 0 হবে 1 হবে এবং 2 হবে। তো 0 বলতে বোঝায় s উপশক্তি স্তর, 1 বলতে বোঝায় p উপশক্তি স্তর, 2 বলতে বোঝায় d উপশক্তি স্তর। তার অর্থ দেখা যাচ্ছে 3 নম্বর কক্ষপথ যেটা, এই তৃতীয় কক্ষপথে কিন্তু আমরা এখানে s পাচ্ছি। সো এটা কী হবে? সম্ভব না অসম্ভব? সম্ভব। যেহেতু তৃতীয় কক্ষপথে s পাওয়া যায়, তাহলে এটা কী হবে? এটা হবে সম্ভব। একইভাবে যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে এখানে n এর ভ্যালু কত হবে? এখানে 3 হবে। আর l এর ভ্যালুটা হবে এখানে 0 হবে 1 হবে এবং 2 হবে। তো 0 হলে এটা হবে s, 1 হলে p এবং 2 হলে সেটা হবে d। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে মূলত তৃতীয় কক্ষপথে s, p এবং d সম্ভব। যেহেতু এখানে আমরা p পাচ্ছি, সো এটাও কী হবে? এটাও সম্ভব হবে। বুঝতে পারলাম কিনা? তো এরপর ধরো আমরা 3d নিচ্ছি আমরা এখানে, তাহলে n এর ভ্যালু এখানে কত? 3। l এর ভ্যালু যথারীতি আবার কত হবে? 0 হবে 1 হবে এবং 2 হবে। তো 0 হলে s, 1 হলে এটাকে আমরা বলবো p এবং 2 হলে সেটাকে আমরা বলবো d। তাহলে এখানেও দেখা যাচ্ছে তৃতীয় কক্ষপথে কিন্তু d পাওয়া যায়। সো এটাও কী হবে? এটাও সম্ভব হবে। এবার 3f এ যদি আমরা একটু আসি, এখানে দেখা যাচ্ছে n এর ভ্যালু কত? 3। l এর ভ্যালু এখানে হবে 0 হবে 1 হবে এবং 2 হবে। 0 হলে s, 1 হলে p আর 2 হলে এটা হবে d। f পাওয়া যাচ্ছে? f যেহেতু পাওয়া যাচ্ছে না, সো এটা কী হবে? অসম্ভব। এটা হবে অসম্ভব। এটা হবে অসম্ভব। বোঝা গেল কিনা? এটা উঠিয়ে নেওয়ার পরে তোমরা একটু 4f ট্রাই করো তো দেখি, সম্ভব না অসম্ভব একটু ট্রাই করো সবাই। s, 3p, 3d এবং 3f। তো 4টার মধ্যে মূলত তাহলে শুধু 3f বাদে সবগুলো সম্ভব হবে। মানে এগুলো দেখা যায় খ নাম্বার কিংবা গ নাম্বারের প্রশ্নগুলো আসে, বলবো যে এই 4টা 2টা বা 3টা করে দিল বা 4টা দিল, দিয়ে বলবে এদের মধ্যে সম্ভাব্যতা যাচাই করো। এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে, এইভাবে জাস্ট আমাদের লিখতে হবে। আমাদের বইয়ে যে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আছে
এই অংশটা একটু খেয়াল করো, তাহলে পারবা এগুলো। না চট করে সবাই 4F টা একটু করে ফেলো সবাই। 4F টা কি আসে একটু দেখো। F কি হবে? সম্ভব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে n এর ভ্যালু কত? 4। তো n এর ভ্যালু 4 হলে l এর ভ্যালুটা কত কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে এবং 3 হবে। তো 0 হলে এটা হচ্ছে s, 1 হলে p, 2 হলে সেটা হচ্ছে d, আর 3 হলে f। যেহেতু চতুর্থ কক্ষতে f পাওয়া যাচ্ছে, সো এটা কি হবে? এটা হবে সম্ভব। এরকম প্রশ্ন আসলে পাওয়া যাবে কিনা? পারবো? আচ্ছা ইনশাআল্লাহ এগুলো আমরা পারবো এখন। তো এখন আমরা মোটামুটি ইন্টারমিডিয়েটেড রিলেটেড যতগুলো আলোচনা ছিল এগুলো শেষ করে ফেললাম আমরা। এখন এই কোয়ান্টাম সংখ্যা থেকে যেগুলো অ্যাডমিশনের প্রশ্ন আসতে পারে, এখন আমরা এই টাইপে আধা ঘন্টা আলোচনা করি, আধা ঘন্টা সময় আছে। এখন একটু ফর অ্যাডমিশন লিখে ফেলি সবাই। আমরা এখানে অ্যাপ্লিকেশন দেখবো কয়েকটা। তো এগুলো থেকে মূলত দেখা যায় অ্যাডমিশনের প্রশ্ন। হ্যাঁ এমসিকিউ আসে, আবার দেখা যায় বুয়েটে রিটেন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন আছে, কিছু জায়গায় প্রচুর রিটেন প্রশ্ন দেয়। লিখো অ্যাপ্লিকেশন 1। অ্যাপ্লিকেশন 1 হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নির্ণয়, অর্থাৎ উপশক্তি স্তর দেওয়া থাকবে, আমাদের কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। তো লিখো উপশক্তি স্তর থেকে কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। উপশক্তি স্তর থেকে কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা এখানে বের করব উপশক্তি স্তর থেকে কোয়ান্টাম সংখ্যা। এই যে 2p, এই কোশ্চেনটা কয়েকবার আসছে যে 2p এর জন্য কোয়ান্টাম সংখ্যার মান কি কি হবে। তাহলে এখন যদি আমরা একটা লক্ষ্য করি, এই 2p এর জন্য n এর ভ্যালু এখানে কত হবে? 3 হবে, 2 হবে। তাহলে যে 2p এর জন্য n এর ভ্যালু কত হবে? এখানে 2 হবে। আচ্ছা এরপর n এর ভ্যালু যদি আমরা খেয়াল 0 এবং 1 হওয়ার কথা, এখন 0 এবং 1 দুটো হবে না, কারণ এবার কিন্তু আমাদের একটা p নির্দিষ্ট করে দেয়া আছে। যখন নির্দিষ্ট করে দেবে নির্দিষ্ট মানটা লিখতে হবে। তাহলে l এর ভ্যালু নির্দিষ্ট, p এর জন্য কত? 1। তাহলে মানটা লিখতে হবে 1 লিখতে হবে, আর m এর ভ্যালু এক্ষেত্রে হবে -1 0 +1। বাস অ্যান্সার শেষ। বুঝতে পারলাম? n এর ভ্যালু 2, p এর জন্য l এর নির্দিষ্ট মান 1 পাওয়া যায়, আর এই মান 1 হলে এটা -1 0 +1 হবে। এক্ষেত্রে আমরা একাধিক মান নিব না। এই টাইপের কোশ্চেন আসলে আমরা একাধিক মান নিব না এখানে। তাহলে এবার যদি আমরা একটু 3D নিয়ে একটু আলোচনা করি, তো 3D এর ক্ষেত্রে কি হতে পারে? একটু দ্রুত লিখতে হবে, এগুলো বসে থাকা যাবে না। তো আমি কিন্তু 2-1টা ক্লাসের চাইতে আরও স্লো পড়াচ্ছি, তখন লিখতে পারো। তোমরা একেবারে বসে আসো, পড়ানো শেষ হয়ে গেছে তাও বসে আছে, তাহলে হবে? লিখতে হবে তো। তাহলে 3D এর ক্ষেত্রে দেখা যাচ্ছে n এর ভ্যালু কত হবে? এখানে n এর ভ্যালু 3 হবে, আর l এর ভ্যালু d এর জন্য মানটা কত হবে? 2 হবে, আর m এর মানটা হবে এখানে -2 -1 0 +1 এবং +2। বাস এই হচ্ছে আমাদের 3D এর জন্য কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করে নিলাম। এখানে s এর প্রয়োজন নাই, s বাদ দিয়ে বাকিগুলো তোমাকে দিয়ে দিব। পাওয়া যাবে না এখন? দেখি সবাই একটু ট্রাই করো তো দেখি। 4p এটার জন্য একটু ট্রাই করো তো। 4p যদি একটু লক্ষ্য করি, n এর ভ্যালু 4 পাবো, l এর ভ্যালু p এর জন্য কত হবে? 1 হবে। এই মান হবে 1, আর m এর ভ্যালুটা কত হবে এখানে? -1 0 +1। বাস। তো এইভাবে হচ্ছে আমাদের উপশক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যাগুলো বের করতে হয়। পাওয়া যাবে কিনা? পারবো? আচ্ছা এবার লিখো অ্যাপ্লিকেশন 2 লিখো। এবার লিখো অ্যাপ্লিকেশন 2 লিখো। লিখো ইলেকট্রন সংখ্যা নির্ণয়। অ্যাপ্লিকেশন 2 ইলেকট্রন সংখ্যা নির্ণয়। অ্যাপ্লিকেশন 2 লিখো
ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তো ইলেকট্রনের সংখ্যা বের করার জন্য আমাদের কিছু আগে একটু কনসেপ্ট জানতে হবে। দেখো এই যে আমরা যে লিখি এরকম যে -1 0 +1, এটা না লিখে পরিবর্তে +1 লেখা যায়। তারপর দেখা যাচ্ছে সাপোজ আমরা লিখলাম -3 -2 -1 0 +1 +2 এবং +3। এই যে এত কিছু না লিখে আমরা পুরোটা পরিবর্তে শুধুমাত্র +3 লিখতে পারবো, এখানে লেখা যায় এরকম। তাহলে এখানে নর্মালি আমরা ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, ম্যাথের ক্ষেত্রে আমরা প্লাস বা মাইনাস দ্বারা ওই মানকে, ওই মানে শুধু -1 ওই মানে শুধু +1 বোঝায়। কিন্তু এখানে কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে প্লাস মাইনাস একত্রে থাকলে ব্যবধি বুঝাবে, অর্থাৎ ওই মানে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত সংখ্যার আগে যা পাবো সব কটা ডিজিট আমাকে নিতে হবে। বুঝতে পারলাম এটা? তাহলে এখন খেয়াল করো, তাহলে এখানে কিন্তু আসলে +3 দ্বারা তাহলে এখানে কতগুলো অরবিটাল বোঝাচ্ছে? 7টা। +1 দ্বারা অরবিটাল বোঝাচ্ছে এখানে 3টা। তাহলে একটু খেয়াল করো, +1 অর্থ অরবিটাল কয়টা এখানে, মানে ডিজিট কয়টা পাবো আমরা এখানে? 3টা ডিজিট। 3টা ডিজিট, তার অর্থ অরবিটাল কয়টা হবে? 3টা হবে। +2 দ্বারা তাহলে অরবিটাল বোঝাচ্ছে কয়টা? 5টা। ডিজিট 5টা, অরবিটাল কয়টা হবে? 5টাই হবে। এরপর +3 দ্বারা অরবিটাল বোঝাবে কয়টা? 7টা। বুঝতে পারলাম? এখন তুমি খেয়াল করো তো, তাহলে +3 দ্বারা অরবিটাল বোঝাবে কয়টা? একটাই, শুধু +3 যেটা সেটাই। ধরো -2 দিয়ে আছে, তাহলে এখানে অরবিটাল কয়টা হবে? একটাই। 0 দিয়ে আছে এখানে, তাহলে অরবিটাল কয়টা? একটা। আবার বলতেছি যে 0 দ্বারা গুণ করে সব 0 হয়, এটা সেই 0 নয়। এই 0 এখানে একটা ডিজিট হিসেবে কাজ করে, সো এখানে এটা একটা অরবিটাল। বুঝতে পারলাম কিনা? তো এগুলো গেল হচ্ছে অরবিটালের সংখ্যা বের করার নিয়ম। এখন ইলেকট্রনের সংখ্যা বের করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এস এর যে ভ্যালু, আমরা যে স্পিন কোয়ান্টাম সংখ্যা যে মানটা দেখি আর কি। তো যদি কোথাও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +1 দেওয়া থাকে, বুঝতে হবে এখানে একটা ইলেকট্রন থাকে। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +1 দেওয়া থাকলে ইলেকট্রন কয়টা? একটা। এই এস এর যে ভ্যালুটা, সেটা যদি -1 দেওয়া থাকে, এখানে একইভাবে ইলেকট্রন হবে একটা। আর এস এর ভ্যালু যদি কোথাও +1 একত্রে দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে একই সাথে ইলেকট্রন ঘড়ি কাটা এবং ঘড়ি কাটা বিপরীতে ঘোরে, তার মানে এখানে ইলেকট্রন কয়টা? 2টা। বাস, এই এতটুকু আইডিয়া থাকলে এখন আমরা ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবো। এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এস এর ভ্যালু +1 অর্থ ইলেকট্রন কয়টা? একটা। এস এর ভ্যালু -1 ইলেকট্রন একটা। এস এর ভ্যালু +1 ইলেকট্রন 2টা। আর +1 দ্বারা অরবিটাল বোঝাচ্ছে 3টা, +2 দ্বারা অরবিটাল বোঝায় 5টা, +3 দ্বারা অরবিটাল বোঝায় 7টা। আর যে কোনো সিঙ্গেল মান যদি দেওয়া থাকে, তাহলে অরবিটাল বোঝাবে একটা। আর বিশেষ করে 0 যেটা, 0 মানে একটা অরবিটাল বোঝায়। বুঝতে পারলাম কিনা? আমাদের করবে কি, 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে দিবে। 4টা কোয়ান্টাম সংখ্যা একটা সেট দিবে, বলবে এই সেটের মধ্যে হচ্ছে মূলত কয়টা ইলেকট্রন বিদ্যমান, সেটটাতে ইলেকট্রন থাকে কয়টা, এটা আমাদের বের করতে হবে। তো ধরে না আমাদের দেওয়া আছে এরকম n = 4, l = 1, m = +1, s = +1/2 দিয়ে আমাদের বলবো যে এখানে কয়টা ইলেকট্রন থাকবে। তো এখানে ইলেকট্রনের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে m × s। এই দুটো গুণ করলে মূলত ইলেকট্রনের সংখ্যা বের হয়ে চলে আসবে। অর্থাৎ এখানে আমাদের n এবং l এটা আমাদের লাগবে না, মানে এখানে অরবিটাল কয়টা, সেই অরবিটালে ইলেকট্রন কয়টা করে থাকে, এটা হিসাব করে আনসার চলে আসবে। তাহলে এখন বলো তো দেখি, m এর ভ্যালু +1 অর্থ ইলেকট্রন অরবিটাল কয়টা? অরবিটাল 3টা। আর +1 অর্থ ইলেকট্রন একটা। তাহলে গুণ করলে টোটাল দাঁড়াচ্ছে কয়টা? 3টা ইলেকট্রন। বুঝতে পারলাম কিনা? তার বিষয়টা এরকম যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম -1 0 +1, এটা তো তাই বুঝাই। আর এখানে এস এর ভ্যালু +1 অর্থ হচ্ছে প্রত্যেকটা ঘরে ইলেকট্রন থাকবে একটা করে। তার মানে এখানে টোটাল ইলেকট্রন কয়টা পেলাম? 3টা। আর যদি এখানে +2 দিত, তার মানে প্রত্যেকটা ঘরে তখন ইলেকট্রন থাকবে কয়টা করে? 2টা করে। তখন ইলেকট্রন হচ্ছে দ্বিগুণ হয়ে যেত। আচ্ছা, এখানে আমাদের n এবং lটা আমাদের লাগবে না, আমাদের প্রয়োজন এখানে m এবং s, এই দুটো গুণ করলে হচ্ছে। তো mটা হচ্ছে অরবিটালের সংখ্যা, আর sটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, ওই ঘরে ইলেকট্রন থাকবে কয়টা করে। তাহলে এখানে m এর ভ্যালু +1 অর্থ হচ্ছে 3টা অরবিটাল, আর এখানে +1 অর্থ হচ্ছে একটা ইলেকট্রন। তার মানে 3 আর 1 গুণ করলে কত হবে? 3টা ইলেকট্রন। তাহলে এখন বলো তো দেখি এখানে কি হবে। তাহলে n এর ভ্যালু হচ্ছে ধরে নিলাম আমরা 5 নিলাম, l এর ভ্যালু 2, m = +-2, আর s = নিলাম +-1/2। বলো তো এখানে ইলেকট্রন কতগুলো হবে? তুমি বলো তো এখানে ইলেকট্রন কতগুলো হবে? ইলেকট্রন কয়টা হবে এখানে? 5টা। m এর ভ্যালু +-2 অর্থ অরবিটাল 5টা।
আর এখানে প্লাস মাস হাফ একত্রে দেওয়া থাকলে ইলেকট্রন কয়টা ধরতে হবে? 2টা। তাহলে এখন দেখা যাচ্ছে এটা কত হবে? এটা 10। তো বিষয়টা এরকম যে এখানে ঘর থাকবে 5টা। প্রথম ঘরের নাম -2, এরপরে -1, 0, +1, +2। তো +2 যাতে এই 5টা অরবিটাল বোঝাচ্ছে। আর প্লাস মাস হাফ দেওয়ার অর্থ হচ্ছে প্রতি ঘরে ইলেকট্রন তখন কয়টা করে নিব আমরা? 2টা করে নিতে হবে ইলেকট্রন। এই যে 2টা করে ইলেকট্রন নিতে হবে। তাহলে ইলেকট্রন কয়টা হলো? 10টা। আর যখন প্লাস হাফ দেওয়া থাকবে ইলেকট্রন নিতে হবে 1টা করে। বুঝতে পারলাম কিনা? তাহলে এখন বলবো এখানে ইলেকট্রন কয়টা থাকবে। n = 3, l = 0, m = 0, s = +½ মত এখানে ইলেকট্রন কতগুলো আছে এখানে? ইলেকট্রন আছে এখানে? ইলেকট্রন আছে না? আচ্ছা, অনেকে তো 0 দ্বারা গুণ করে 0 বানাই দিবে, ভুলটা এখানে হয় আসলে। তো এখানে m এর ভ্যালু 0 অর্থ অরবিটাল একটা, আর এখানে s এর ভ্যালু হাফ, তার অর্থ ইলেকট্রন একটা। তার মানে এখানে টোটাল ইলেকট্রন পাচ্ছি একটা। আর 0 বলতে কি বোঝাচ্ছে? s উপর শক্তি স্তর না, মানে 0 বলতে একটা ঘর বোঝাচ্ছে, এটার নামই হচ্ছে 0, ইলেকট্রন এখানে একটা আছে, জাস্ট এটা। পারবো এখন? পারা যাবে তো বাস, আশা করি এগুলো আমরা এখন পারবো ইনশাল্লাহ। এবার লিখো অ্যাপ্লিকেশন 3 লিখো এবার। এটা কি বুঝতে পারলাম আমরা এই অংশটুকু? আচ্ছা, এবার লিখো অ্যাপ্লিকেশন 3 লিখো। অ্যাপ্লিকেশন 3 হচ্ছে পরমাণু শনাক্তকরণ। এটা বেশ একটা ইন্টারেস্টিং টপিক। মানে আমাদেরকে 4টা কোয়ান্টাম সংখ্যা মান দিবে, এবার বলবে যে এই পরমাণুটা কোনটা কি হবে আর কি। তো পরমাণু কি আমরা এটাও কিন্তু চাইলে বের করতে পারবো। এবার লিখো পরমাণু শনাক্তকরণ। অ্যাপ্লিকেশন 3 লিখো পরমাণু শনাক্তকরণ। অ্যাপ্লিকেশন 3টা হচ্ছে পরমাণু শনাক্তকরণ। কথা বলো না, দেখো অ্যাপ্লিকেশন 3 হচ্ছে পরমাণু শনাক্তকরণ। আমাদেরকে 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে বলবে যে এই কোয়ান্টাম সংখ্যাগুলো কোন পরমাণুকে নির্দেশ করে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। ধরুন আমাদের দেওয়া আছে এখানে n = 3, l = 0, m = 0, s দেওয়া আছে এখানে +-1/2। আচ্ছা, একটু খেয়াল করো, একটু লেখা বন্ধ করো, এটা উঠাতে সময় লাগবে না, খুবই সহজ জিনিস। এখানে কয়েকটা ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে এই 2টা দ্বারা একটা উপশক্তি স্তর প্রতিষ্ঠা করতে হবে। এই 2টা দ্বারা ইলেকট্রনের সংখ্যা বের করতে, মাত্র যেটা শিখে আসলাম অ্যাপ্লিকেশন 2 যেটা ছিল। তখন বলো তো এখানে উপশক্তি স্তর কি হবে? এটা 3s হবে না? 3 আর হচ্ছে এর উপর 0 মানে কি s। আর এখানে ইলেকট্রন তাহলে কয়টা? এখানে ইলেকট্রন 2টা। এখানে একটা অরবিটাল, ইলেকট্রন 2টা, প্লাস মাস হাফ একত্রে দিয়েছে, তাহলে ইলেকট্রন করে 2টা। এবার তোমার কাজ হচ্ছে এই ইলেকট্রনের সংখ্যাটা জাস্ট এর মাথায় দিয়ে দাও। তাহলে প্রথম ধাপে কাজ হচ্ছে এই 2টা থেকে কি করতে হবে? একটা উপশক্তি স্তর বের করতে হবে। এরপর 2টা থেকে একটা ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে। এরপরে কাজ হচ্ছে এই ইলেকট্রনের সংখ্যাটা মাথায় দিয়ে দিব। তাহলে কত হচ্ছে? এটা 3s2 হচ্ছে। এটা এই পর্যন্ত পারবো কিনা? এই পর্যন্ত পারলে তোমার কাজ মোটামুটি শেষ। এখন আগে ইলেকট্রন বিন্যাস কি হয় লিখলে অ্যান্সার চলে আসবে। তো আগে ইলেকট্রন বিন্যাস আমরা পাবো 1s2, পাবো 2s2 and 2p6। তাহলে এবার তুমি ইলেকট্রন গুণ দেখো কত আসছে? 12। তাহলে 12 নম্বর মৌলটা কি? ম্যাগনেসিয়াম। ইন্টারেস্টিং না? যে 4টা কোয়ান্টাম সংখ্যা দেওয়া ছিল, আমরা কি করলাম ওখান থেকে উল্টো মৌলটার নাম বলে দিলাম। পাওয়া যাবে কিনা? হ্যাঁ, এইভাবে তো লিখতে হবে। এগুলো এমসিকিউ তো নাই, অনেক সময় দেখা ছোট ছোট রিটার্ন আকার দিয়ে রাখে। মানে দেখো অ্যাডমিশনের রিটার্নে কিন্তু যে বিস্তারিত বর্ণনা করতে হয় না, টু দি পয়েন্টে আনসার করলে, কারণ ওখানে জায়গা থাকে অল্প। আর ইন্টারমিডিয়েটে মনে করো তোমার ভূমিকা অপরিসীম, তারপর সেটা ছাড়া চলবে না, এই সেগুলো লিখতে লিখতে অনেক কিছু বানানো যায় আর কি। না না, লিখিত মাইনাস থাকে না। আচ্ছা দেখো না, লিখিত তো লেখার স্বাধীনতা আছে। যদি সত্যি মাইনাস থাকতো তাহলে আল্লাহর নাম নিয়ে সবাই পাইতাম, 5-7 করে পাইতাম মাইনাস, তাই না? তো দেখো এই 2টা থেকে উপশক্তি স্তর বের করতে হবে। 3 আর 0 মানে হচ্ছে 3s, আর এখানে এই 0 আর হচ্ছে এখানে প্লাস মাস হাফের অর্থ হচ্ছে 2টা ইলেকট্রন, দাঁড়াচ্ছে এটা 3s2। তাহলে আমাদের কাজ হচ্ছে একদম শেষ ইলেকট্রন বিন্যাসটাকে বের করা।
এর আগেরগুলো আমরা এখন পূরণ করলে আনসার চলে আসবে। তাহলে তোমরা একটু ট্রাই করো তো দেখি। n = 3, l = 1, m = +-1, s = +½ একটু ট্রাই করে দেখো তো এটা কোন পরমাণু হবে। এটা দ্রুত ট্রাই করো, এটা কোন পরমাণুকে নির্দেশ করে। এটা কোন পরমাণুকে নির্দেশ করে, ট্রাই করো। হ্যাঁ 15, তো আমার কি হবে এটা? ফসফরাস, রাইট। তাহলে দেখো এই দুটো মিলে কি হবে, এটা বলতো এখানে কি হবে? হ্যাঁ 3p হবে, রাইট। এটা হবে 3p, আর এখানে ইলেকট্রন কতগুলো? 3টা। তাহলে দাঁড়াচ্ছে এখানে 3p3। তাহলে এটা শেষ ইলেকট্রন নিয়ে আসছে তো 3p, যে আগেগুলো করতে হবে। আগেগুলো হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2। এই তাহলে টোটাল পাচ্ছি কত? 15। আর 15 নম্বর মূলটা হবে এখানে ফসফরাস। পারবো তো নাকি? আচ্ছা লাস্ট আরেকটা ট্রাই করব। n = 4, l = 0, m = 0, s = +-1/2। দেখো তো এখানে আসলে কি হবে এটা? 4 0 0 +-1/2 কি আসবে? এটা একটু খেয়াল করো। হ্যাঁ করো, করে ফেলো, খাতায় করো, খাতায় করো, খাতায় করে বলবো মৌলটার নাম কি। আঠাশ নম্বর তো না, 20 নম্বর মৌল হবে। হ্যাঁ তোমার ইলেকট্রনে সেটা ভুল করছো, অনেকে 3D আগে লিখতেছো। 3D তো আগে হয় না, 4s আগে আসে, তারপর 3D আসে। 3D তো ইলেকট্রন যাবে না এখানে। তাহলে একটু খেয়াল করি আমরা। তাহলে n এর ভ্যালু 4 আর l এর ভ্যালু 0, তার অর্থ কি হবে? এটা 4s, আর এখানে ইলেকট্রন পাওয়া যাচ্ছে কয়টা? 2টা। তাহলে টোটাল পেলাম কত? 4s2 পেলাম। তাহলে আগে ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলি। 1s2, 2s2, 2p6, 3s2, দেন 3p6। তাহলে এখন টোটাল কাউন্ট করলে পাচ্ছি কত? 20। আর 20 নম্বর মৌলটা হবে এখানে ক্যালসিয়াম। পারবো এখন না? এবার লিখো অ্যাপ্লিকেশন 4 লিখো। অ্যাপ্লিকেশন 4 লিখো হচ্ছে মানে এখানে তোমাকে বেশ কিছু কোয়ান্টাম সংখ্যা দিবে, দিয়ে বলবে যে কোন কোয়ান্টাম সংখ্যা অনুমোদনযোগ্য বা সঠিক, বা কোনটা সঠিক নয়, বা কোনটা সম্ভব নয়, এই টাইপের প্রশ্ন দিবে। এবার লিখো হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্যতা যাচাই। দেখো কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্যতা যাচাই। কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্যতা যাচাই। কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্যতা যাচাই। আচ্ছা এখানে নিয়ম হচ্ছে n > l, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা চাইতে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা অবশ্যই বড় হবে। আর m এর মানটা হয় এটা সমান হবে, নয়তো তার ছোট হবে। আর s এর যে ভ্যালুটা সেটা +1/2 থাকবে, নয়তো -1/2 থাকবে, অথবা এখানে +-1/2 একত্রেও থাকতে পারে। এই নিয়মের মধ্যে যারা পড়বে তারা সম্ভব বা অনুমোদনযোগ্য। আর এই নিয়ম যদি না মানে সেটা সম্ভব না অথবা অনুমোদনযোগ্য নয়। এটা তো আমাদেরকে প্রশ্ন দিবে যে কোনটি সম্ভব বা কোনটা সম্ভব নয়, কোনটা অনুমোদনযোগ্য নয়, কোনটা সঠিক নয়। দেন 4টা আমাদেরকে অপশন দিবে। এখানে 4টা করে কোয়ান্টাম সংখ্যা থাকবে, আমাদেরকে এই নিয়মের সাথে একটু মিলিয়ে নিতে হবে যে এখানে মেলে কিনা এই নিয়মের সাথে। এখন দেখো এখানে n এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে আমাদের হচ্ছে 3, l এর ভ্যালু দেওয়া আছে 3, m = +-2, s = +½ এখন একটু খেয়াল করো তো, এটা সম্ভব হবে না হবে না? এটা কি সম্ভব হবে না হবে না? হ্যাঁ সম্ভব হবে না। সমস্যাটা যে এখানে n এর ভ্যালু l এর ভ্যালু কখনো সমান হবে না। n এর মান যা হবে l এর মানটা তার থেকে ছোট হতে হবে, বিধায় এটা নেওয়া যাচ্ছে না। বুঝতে পারলাম? তাহলে এটা কি সম্ভব হবে না? আচ্ছা n = 3, n = 4 নিলাম, l = 3 নিলাম, m = নিলাম হচ্ছে আমি এখানে আচ্ছা 2 নিলাম।
এটা -3 s = +-1/2। একটু ভালো করে চিন্তা ভাবনা করো, এটা সম্ভব হবে কি হবে না? হবে, এটা সম্ভব না। এটা এইখানে ভুল ছিল, এটা সম্ভব নয়। এখানে ভুল থাকবে, কেন ভুল থাকবে দেখো, এল এর ভ্যালু যখন 2 তখন এই মানটা হবে -2 -1 0 +1 +2, মানটা হবে এরকম। বুঝতে পারলাম তো? এই রেঞ্জের মধ্যে তো -3 পড়বে না, যেহেতু এই রেঞ্জের মধ্যে -3 পড়ে না, সো এটাও কি হবে? সম্ভব হচ্ছে না। বোঝা গেল কিনা? আচ্ছা, এবার ধরে নাও তোমাকে দেওয়া আছে n = 3, l = 0, m = 0, s = -1। সম্ভব না? অসম্ভব না? সম্ভব হবে কি হবে না? হবে না। সমস্যা কোথায়? এই যে s এর মান, s এর মান কিন্তু কোনো দিনও কি হবে না, এটা -1 হবে না। s এর মান, ঠিক আছে, s এর মান -1 হয় না। তাহলে এটা দেখা যাচ্ছে এটা কিন্তু সম্ভব হচ্ছে না। এরপর আমরা আরেকটা যদি একটু লক্ষ্য করি, তো ধরে নাও আমাদের দেয়া আছে এবার n = 2, l = 1, m = +-1, s = +1/2। যদি এটা সম্ভব হবে কি হবে না? এটা সম্ভব হবে না? হবে না? এটা সম্ভব, প্রত্যেকটা জায়গায় বা মান ঠিক আছে। তাহলে এরকম প্রশ্ন পাওয়া যাবে কিনা? এখন পারবো। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের অ্যাডমিশন আলোচনা। তো আমরা এখন লাস্টে একটু সময় পাচ্ছি, 5 মিনিটে আমরা একটা টপিক কভার করার চেষ্টা করব। এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা? বোঝা গেল? এবার আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সর্বোচ্চ ধারণ ক্ষমতা। আমি কয়েকটা পয়েন্ট বলবো, তোমরা পয়েন্টগুলো লিখো, আমি খুব সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো এখানে। আচ্ছা, মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার লিখো সর্বোচ্চ ধারণ ক্ষমতা। টপিকের নাম দাও সর্বোচ্চ ধারণ ক্ষমতা। মানে আমরা যা পড়বো এতটুকু সর্বোচ্চ নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। লিখো সর্বোচ্চ ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ধারণ ক্ষমতা, হ্যাঁ ওরকমই বলবো আর কি। 1 নম্বর লিখো, না খুব দ্রুত উঠাবা, লিখো। আচ্ছা, লিখে নাও। লিখো কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। মানে কক্ষপথে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, কম থাকবে, কখনো বেশি থাকবে না। কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। 2n², যেমন দেখো সাপোজ আমরা n এর ভ্যালু যদি 2 নেই, তাহলে এখানে কত পাচ্ছি? এটা 2 × 2² কত? 8। এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা। এরপর যদি n এর ভ্যালু আমরা এখানে 3 নেই, তাহলে দাঁড়াচ্ছে এটা 2 × 3² কত হবে? 18। তো এরকম সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে এই সংখ্যক। তবে এখানে এটা 4 যদি পার করে ফেলে তো ইলেকট্রন 32ই হবে। এটা গেল। আচ্ছা, 2 নম্বর নিয়ম লিখো। 2 নম্বর লিখো, কক্ষপথে উপশক্তি স্তর থাকতে পারে n সংখ্যক। 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 এই যে আমরা এর আগে দেখে আসছিলাম n এর ভ্যালু যখন 1, আচ্ছা আমি একটু দেখাই। এই যে প্রথম কক্ষপথ যেটা এখানে পাওয়া যায় শুধু কি 1s পাওয়া যায়। দ্বিতীয় কক্ষপথে পাওয়া যায় 2s এবং 2b পাওয়া যাবে। তৃতীয় কক্ষপথে পাওয়া যায় 3s, 3p এবং 3d। একেবারে চতুর্থ কক্ষপথে 4s, 4p, 4s, 4p, 4d এবং 4f পাওয়া যায়। তার মানে যত নম্বর কক্ষপথ ঠিক তত সংখ্যক উপশক্তি স্তর পাওয়া যাচ্ছে না। আমরা জানি এসপিডিএফ গুলোকে কি বলে? উপশক্তি স্তর। দ্বিতীয় নিয়ম হচ্ছে কক্ষপথে উপশক্তি স্তর থাকতে পারে n সংখ্যক। 3 নম্বর, কক্ষপথে অরবিটাল থাকতে পারে n² সংখ্যক। দেখো কক্ষপথে অরবিটাল থাকতে পারে n² সংখ্যক। কক্ষপথে অরবিটাল থাকতে পারে n² সংখ্যক। কক্ষপথে অরবিটাল থাকতে পারে n² সংখ্যক। দেখো আমরা এটা জানি অবশ্যই যে মূলত যতগুলো অরবিটাল থাকবে তার দ্বিগুণ সংখ্যা থাকবে ইলেকট্রন। তার মানে যতগুলো ইলেকট্রন তার অর্ধেক থাকবে অরবিটাল। তাহলে এখন দেখো দ্বিতীয় কক্ষপথে যদি এখানে 8টা ইলেকট্রন থাকে, তাহলে অরবিটাল কয়টা থাকবে? সর্বোচ্চ 4টা। তৃতীয় কক্ষপথে যখন হচ্ছে ইলেকট্রন থাকবে 18টা, অরবিটাল থাকবে 9টা। রাজশাহী ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল এরকম যে চতুর্থ কক্ষপথে অরবিটালের সংখ্যা কত? তাহলে কি হবে? এটা 4² কত হবে?
16। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা প্রথম কক্ষপথ যদি নেই n ইকুয়াল সাপোজ 1, তাহলে 1 স্কোয়ার করলে কত পাচ্ছি? এটা 1। যখন আমরা দ্বিতীয় কক্ষপথ নিচ্ছি তাহলে 2 স্কোয়ার করলে কত হবে? 2 স্কোয়ার করলে মানটা দাঁড়াচ্ছে কত? মানটা দাঁড়াচ্ছে 4। তৃতীয় কক্ষপথ যদি আমরা নিই তাহলে n ইকুয়াল যখন আমরা 3 নিচ্ছি, তাহলে n ইকুয়াল যখন 3 নিচ্ছি তাহলে 3 উপর একটা স্কোয়ার হবে, তাহলে কত হচ্ছে? 9। আমরা n ইকুয়াল যখন আমরা 4 নিব, হিসাব করতে হলে 4 উপর স্কোয়ার উঠাই দেবো, তাহলে কত হবে? 16 হবে। বুঝতে পারলাম কিনা এই পর্যন্ত? আচ্ছা, এবার 4 নম্বর নিয়ম লিখবা। 4 নম্বর নিয়ম হচ্ছে, এবার লিখো উপর শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 × 12 + 1 সংখ্যক। উপর শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 × 12 + 1 সংখ্যক। উপর শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 × 12 + 1 সংখ্যক। উপর শক্তি স্তর বলতে কি বোঝায়? SPDF। তো SPDF এ ইলেকট্রন থাকে মূলত এই সংখ্যক 2 × 12 + 1 সংখ্যক। যেমন আমরা যদি লক্ষ্য করি এস এর ক্ষেত্রে যদি খেয়াল করি, এস এর ক্ষেত্রে লেভেল কত ছিল? 0। তাহলে এখানে সূত্রে 2 × 0 + 1, তাহলে দেখা যাচ্ছে টোটাল ইলেকট্রন কয়টা হবে? এখানে 2টা। তাহলে এস ইলেকট্রন থাকে 2টা। পি এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে 2 × 1, তাহলে 2 × 1 + 1, তাহলে এখন দেখো ভেতরে কত হচ্ছে? এখানে 3, ভেতরে হচ্ছে 3 আর বাইরে 2, তাহলে কত গুণ করলে হবে? এটা 6। তাহলে পিতে ইলেকট্রন থাকে 6টা। একইভাবে ডি যদি লক্ষ্য করা হয় তাহলে 2 × এখানে হবে 2 × 2 + 1, তাহলে ভেতরে দাঁড়াচ্ছে 5 আর বাইরে 2, গুণ করলে হবে এখানে 10। আবার এফ এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে 2 × এখানে দাঁড়াচ্ছে 2 × 3 + 1, তাহলে এখানে ইলেকট্রন কয়টা হবে? এখানে ইলেকট্রন হবে 14টা। তাহলে এই যে SPDF এর 9টা যে আমরা মুখস্থ করে আসছি, এই মুখস্থ মানগুলো কিন্তু এখন আমরা বের করে শিখলাম এখন। তাহলে SPDF এর ইলেকট্রন সংখ্যা বের করতে হয়। এটা গেল উপশক্তিস্থ ইলেকট্রনের সংখ্যা। বুঝতে পারলাম কিনা এই পর্যন্ত? আচ্ছা, এরপর আমাদের লাস্ট পয়েন্ট 5 নম্বর যেটা পড়তে হবে। 5 নম্বর লিখো উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে 12 + 1 সংখ্যক। উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে, উপশক্তি স্তর অরবিটাল, এটা ছিল ইলেকট্রন। এবার লিখো উপশক্তি স্তর অরবিটাল, এটা হচ্ছে উপশক্তি স্তরে অরবিটাল থাকে 12 + 1 সংখ্যক। ওই যে যতগুলো ইলেকট্রন তার অর্ধেক থাকবে হচ্ছে অরবিটাল। তাহলে যে এখানে 2 দ্বারা ভাগ করে দিলাম, একইভাবে দেখো যে এখানে 2 দ্বারা ভাগ করে কিন্তু যেটা চলে আসছিল। তাহলে এবার লিখো উপশক্তি স্তরে অরবিটাল থাকে 12 + 1 সংখ্যক, মানে একটা উপশক্তি স্তর কয়টা ভাগে ভাগ হবে তার সূত্র যেটা। তাহলে এখন এস এর জন্য যদি আমরা একটু ট্রাই করি, তা দাঁড়াচ্ছে 2 × 11 0 + 1, কত হচ্ছে? 1। এস এর তো আমার ঘর একটাই হবে, অর্থাৎ একটা অরবিটাল থেকে এস এর ক্ষেত্রে। পি এর ক্ষেত্রে যদি আমরা ট্রাই করি তো দেখা যাবে এই ক্ষেত্রে 2 × 11 ওখানে পি এর কত? 1। তাহলে 2 × 1 + 1, তাহলে কত দাঁড়াচ্ছে? এটা 3। তার মানে পি এর এখানে অরবিটাল হবে 3টা। ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 2 × 2 + 1, তাহলে এখানে কত পাচ্ছি? 5। তার ডি এর ক্ষেত্রে এখানে আমরা অরবিটাল পাবো 5টা। আর এফ এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দেখা যাচ্ছে 2 × 11 3 +1 কয়টা হবে? 7। তাহলে এফ এর ক্ষেত্রে আমরা অরবিটাল পাচ্ছি 7টা, আর তার দ্বিগুণ সংখ্যক থাকে ইলেকট্রন। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার যে মূলত প্রত্যেকটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা করে? 2টা করে। এই যে বুঝতে পারলাম যতগুলো অরবিটাল দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন, এই যে যতগুলো অরবিটাল দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তো আমাদের কোয়ান্টাম সংখ্যা আলোচনা এখানে শেষ।